হ্যাঁ, লিউকোসাইট লিউকোসাইট হচ্ছে তোমার শ্বেতরক্ত কণিকা, ঠিক আছে? লিউকোসাইটই হচ্ছে তোমার শ্বেতরক্ত কণিকা। এই যে লিউকো কথার মানে হচ্ছে বর্ণহীন, বুঝছো না? লিউকোপ্লাস্ট, ওখানে লিউকো মানে হচ্ছে বর্ণহীন। বায়োলজিতে সাদা এবং কালোর কোনো বর্ণ নাই, এর জন্য শ্বেত মানে কি সাদা, এর কোনো বর্ণ নাই। পরীক্ষায় কোশ্চেন হয় যে শ্বেতরক্ত কণিকা বর্ণ কেমন, অপশনে সাদা থাকে, বাট অ্যান্সার হবে বর্ণহীন। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যাগ্রানুলোসাইট এবং কি গ্রানুলোসাইট, অর্থাৎ যাদের কি দানা আছে তারাই কি গ্রানুলোসাইট, আর যাদের দানা নাই তারা কি অ্যাগ্রানুলোসাইট। তো তোমরা আমাকে বলো তো ভাইয়া, যে যাদের দানা আছে তাদেরকে আমরা ফিল করতে পারি কি পারি না? কুইকলি আনসার দাও। যাদের দানা আছে তাদেরকে আমরা ফিল করতে পারি কি পারি না? আনসার কোথায়? যাদের দানা আছে তাদেরকে আমরা ফিল করতে পারি কি পারি না? পারি। পারি, তাই না? তার মানে মনে রাখবা, গ্রানুলোসাইট যারা মানে যাদের দানা আছে তাদের শেষে কি আছে? ফিল আছে, অর্থাৎ এদেরকে আমরা ফিল করতে পারি। কি কি? যেমন আছে আমাদের ইওসিনোফিল, প্যাসোফিল, একটা হচ্ছে আরেকটা কি মাথা থেকে আউট হয়ে গেল নাকি? নিউট্রোফিল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো, যাদের যাদের হচ্ছে দানাদার বা যাদের মধ্যে দানা আছে তাদেরকে আমরা কি করতে পারি? ফিল করতে পারি। তো দেখো, প্রত্যেকটা গ্রানুলোসাইটের নামের শেষে কি আছে? ফিল আছে, বুঝতে পারছি? এদেরকে আমরা ফিল করতে পারি, এই জন্যই তো তারা দানাদার বা গ্রানুলোসাইট। যদি তোমাকে বলি নিচের কোনটি গ্রানুলার লিউকোসাইট বা নিচের কোনটি গ্রানুলার শ্বেতরক্ত কণিকা বা নিচের কোনটি গ্রানুলোসাইট, তাহলে কি বলবা? ইওসিনোফিল, বেসোফিল বা নিউট্রোফিল। যাদের শেষে ফিল থাকবে তারাই কি গ্রানুলার। ওকে, আচ্ছা। আর যাদের শেষে ফিল নাই কি কি এরা? একটা হচ্ছে লিম্ফোসাইট এবং আরেকটা হচ্ছে মনোসাইট। আমরা একটা কাজ করি, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি। মনে রাখবা, আমাদের দেহে যখন কৃমি বাড়বে, এই কৃমির সাথে কানেকশন হচ্ছে ইওসিনোফিলের, ঠিক আছে? কৃমির সাথে কানেকশন কি? ইওসিনোফিলের। কৃমি বা অ্যালার্জি জনিত যে এগুলো আছে, অ্যালার্জি, ঠিক আছে? কৃমি বা অ্যালার্জি এগুলোর সাথে কানেক্টেড কি আছে? আমাদের ইওসিনোফিল আছে, ঠিক আছে? যখন তোমার বডিতে কৃমির পরিমাণ বেড়ে যাবে বা যখন তোমার বডিতে অ্যালার্জির পরিমাণ বেড়ে যাবে, চুলকাবে, তখন দেখবে ডাক্তার একটা টেস্ট দেয়, সেরাম ইওসিনোফিলের একটা টেস্ট দেয়। তো এটা দেয় হচ্ছে তোমার ইওসিনোফিলের অবস্থা কিরকম আছে। যদি এটা প্রয়োজনের তুলনায় বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে তোমার যে অ্যালার্জি বাড়ছে বা তোমাদের কৃমি আছে। ক্লিয়ার? আচ্ছা, হোয়াটএভার। ব্যাসোফিল, এই ব্যাসোফিলটা হচ্ছে তোমার হেপারিন ক্ষরণ করে। হেপারিনটা কি করে? আমাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে? হেপারিন কি করে? কৃমিটা কি বুঝলাম না, কৃমির কথাটা কি বললেন বুঝলাম না। কৃমির কথা বললাম, তোমার দেহে যখন কোনো কারণে কৃমির পরিমাণ বেড়ে যাবে, এই কৃমি বা অ্যালার্জি এগুলাকে ধ্বংস করার জন্য তোমার আছে কি ইওসিনোফিল আছে, বুঝতে পারছো? ইওসিনোফিল কি করে? কৃমি বা অ্যালার্জিকে ধ্বংস করে। তবে যদি তোমার দেহে কৃমি বা অ্যালার্জির পরিমাণ বেড়ে যায় তখন কি ইওসিনোফিলের পরিমাণও বেড়ে যাবে। তাহলে যদি আমরা টেস্ট করি ইওসিনোফিলে, তখন কি হবে? একটা সার্টেন লেভেলের চাইতে বেড়ে যাবে, বুঝতে পারছি? তখন বুঝতে পারবো যে তোমাদের কৃমি বা অ্যালার্জির পরিমাণ বেড়ে গেছে। ওকে, আমার একবার অ্যালার্জি হয়েছিল, ইওসিনোফিল টেস্ট করছিল, ওখান থেকেই বললাম আর কি। ওকে, ব্যাসোফিল এটা হচ্ছে হেপারিন ক্ষরণ করে। হেপারিন কি করে? হেপারিন হচ্ছে নরমালি রক্তকে জমাট বাঁধতে দেয় না, কি করে না? রক্তকে জমাট বাঁধতে দেয় না। তাহলে হেপারিন কি করে? রক্তকে জমাট বাঁধতে দিল না। ওকে, চলে যাব নিউট্রোফিলের। আচ্ছা, এই নিউট্রোফিল আর মনোসাইট এই দুটাকে একসাথে পড়াবো। ওকে, চলে যাব লিম্ফোসাইট। লিম্ফোসাইট গুলো কি করে? লিম্ফোসাইট গুলো হচ্ছে আমাদের ভাইরাস অ্যাডিক্টেড সেল যেগুলো আছে, যেগুলো ভাইরাস আক্রান্ত সেল, ভাইরাস আক্রান্ত সেল, ভাইরাস আক্রান্ত কোষ, কিংবা কিংবা টক্সিক আক্রান্ত কোষ, এই সকল কোষের এগেইনস্টে কি করে? তারা কাজ করে লিম্ফোসাইট গুলো,
বুঝতে পারছি? এই লিম্ফোসাইট গুলো আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা কি টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট গুলো হচ্ছে আমাদের বোন মেরো বা অস্থিমজ্জা, ওই একটু আগে দেখালাম না লোহিত রক্তকণিকার এখানে হাড়, হাড়ের অস্থিমজ্জা, হাড়ের যে মাঝের অংশটাই যে হাড়, এই হাড়ের ঠিক মাঝখানের অংশটাকে আমরা বলি কি অস্থিমজ্জা। এই অস্থিমজ্জায় কি হয়, অস্থিমজ্জা থেকে তৈরি হয় এবং এই অস্থিমজ্জা ডেভেলপ হয় বা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই জন্য এই বি লিম্ফোসাইট গুলোকে কি বলি আমরা, এই জন্য এদের নামকরণ করা হচ্ছে বি লিম্ফোসাইট বা বোন ম্যারো লিম্ফোসাইট, যারা বোন ম্যারোতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর টি লিম্ফোসাইট দ্বারা বোঝা যাচ্ছে থাইমাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়। থাইমাস, টি ফর থাইমাস, থাইমাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়। থাইমাস কোথায়, থাইমাস ওটা থোরাক্সের মতো আসে তাই না, থোরাক্স মানে কি বুকে গহ্বর, তার মানে থাইমাসটা থাকে কোথায়, আমাদের ঠিক এই পয়েন্টে থাকে থাইমাস। মজার ব্যাপার হচ্ছে থাইমাস একটা গ্রন্থি, আমরা নরমালি যে কোনো কিছু আস্তে আস্তে যখন বড় হই সেই গ্রন্থিগুলো কি আস্তে আস্তে বড় হয়। আর থাইমাস হচ্ছে আমরা যখন বড় হই আস্তে আস্তে থাইমাস তো বড় হয়, 18 বছর 20 বছর 22 বছর পর্যন্ত বড় হয় থাইমাসটা, তারপর আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে। পরীক্ষায় কোশ্চেন হয় মানে ইন্টারমিডিয়েট লেভেলে, তোমাদের লেভেলে না, যে নিচের কোন গ্রন্থিটি আকারে বয়স বৃদ্ধির সাথে সাথে আকারে ছোট হয়, সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি। থাইমাস, ঠিক আছে, এটা আমাদের বুকে থাকে এখানে। স্যার আচ্ছা, লিম্ফোসাইট কি ভাইরাস আক্রান্ত কোষ ধ্বংস করে? লিম্ফোসাইট কি করে, হ্যাঁ হ্যাঁ, লিম্ফোসাইট গুলো ভাইরাস আক্রান্ত কোষ কিংবা যে সকল কোষ কোন একটা টক্সিক উপাদান দ্বারা আক্রান্ত হয়েছে, বিষ দ্বারা আক্রান্ত হয়েছে, ওই জাতীয় কোষগুলোকে ধ্বংস করে হচ্ছে লিম্ফোসাইট। বুঝতে পারছি? কিভাবে ধ্বংস করে, সে হচ্ছে তার কাছে দুই ধরনের কণিকা আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট গুলো হচ্ছে অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে এই ভাইরাস আক্রান্ত কোষকে ধ্বংস করে, আর টি লিম্ফোসাইট হচ্ছে সাইটোটক্সিক টি সেল তৈরি করার মাধ্যমে এই টক্সিক আক্রান্ত কোষগুলোকে ধ্বংস করে। ঠিক আছে, লিখে দেই, তোমরা মনে রাখলে মনে রাখবো, না মনে রাখলে সমস্যা নেই, না পড়লেও চলবে এগুলা, বাট এগুলা মাস্ট, এগুলা কিন্তু মাস্ট। ঠিক আছে, এগুলো আমি এমনিতেই লিখে দিতেছি। যাদের বায়োলজির প্রতি ভক্তি আছে, শ্রদ্ধা আছে, তারা চাইলে এগুলাকে পড়তে পারে, আর যাদের ভক্তি নেই তারা চাইলে স্কিপ করতে পারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে লিম্ফোসাইট গুলো দুই ধরনের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি তৈরি করে, তোমরা জানো হোয়াট ইজ অ্যান্টিবডি, ওই যে আমাদের করোনা ভাইরাসকে ধ্বংস করে যে অ্যান্টিবডি, ওইটাই তো অ্যান্টিবডি তৈরি করে কে, বি লিম্ফোসাইট। এই সেই যে লিম্ফোসাইট, দেখছো পেয়ে গেছি। তাহলে যদি তোমাকে বলা হয় নিচের কোনটি করোনা ভাইরাসকে ধ্বংস করার জন্য দায়ী, লিম্ফোসাইট। ঠিক আছে, কে, লিম্ফোসাইট। বুঝতে পারছি? ইওসিনোফিল, ব্যাসিফিল, নিউট্রোফিল, মনোসাইট কেউ না, শুধু কি লিম্ফোসাইট। ক্লিয়ার? কোন লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, কারণ এরাই অ্যান্টিবডি তৈরি করে। আর করোনা ভাইরাসকে, একটা ভাইরাস আক্রান্ত কোষ বা ভাইরাসকে ধ্বংস করে কে, এই বি লিম্ফোসাইট বা অ্যান্টিবডি। ক্লিয়ার? আর যদি কোন একটা কোষ বিষে আক্রান্ত হয় বা টক্সিক আক্রান্ত, তখন কি টি লিম্ফোসাইট ধ্বংস করে, কিভাবে, সাইটোটক্সিক টি সেল তৈরি করার মাধ্যমে। এছাড়াও এখান থেকে হেল্পার টি সেল তৈরি হয়, CD8 4 CD8 এগুলোও তৈরি হয়। ঠিক আছে, ওগুলাতে যাব না, তোমাদের যখন এইডস পড়াবো তখন CD8 4 CD4 CD8 এগুলো পড়াবো। ঠিক আছে, তখন বইতে আসছে তোমাদের। ওকে, আচ্ছা, স্যার নিউট্রোফিলের কাজ নাই? কোনটা, নিউট্রোফিল? হ্যাঁ, এই যে নিউট্রোফিল আর মনোসাইট দুটো একসাথে পড়াবো। এতটুকু ক্লিয়ার কিনা আমাদের, নিউট্রোফিল আর মনোসাইট এই দুইটা বাদে কি বাকিগুলো ক্লিয়ার কিনা জি একটু স্যার। বলো। ওকে, বুঝতে পেলাম, আরবিসি ডাব্লিউবিসি সব বুঝতে পেলাম। এখন আমরা পড়বো হচ্ছে এখন আমরা পড়বো কি, এখন আমরা পড়বো হচ্ছে নিউট্রোফিল এবং কি মনোসাইট। আচ্ছা, তোমাদের আগে একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই জিনিসটা কি বলতো? জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া। কিসে? গুড, জীবাণু ধ্বংস করার প্রক্রিয়া। কেমনে বুঝলাম? ফ্যাগো কথার মানে কি, ভক্ষণ করা। ফ্যাগো মানে কি, ভক্ষণ। সাইটো মানে কি, কোষ বা জীবাণু। সিস মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে জীবাণুকে ধ্বংস করা বা ভক্ষণ করার প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে ফ্যাগোসাইটোসিস কারা করে? তো একটা সুন্দর ব্যাপার বলি, ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, ছেলেদের কথা বলতেছি। তো ধরো তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তো গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মনি। মনি, নাম হচ্ছে মনি, এই যে মনি। এ কি করে,
এ হচ্ছে ফেক গার্লফ্রেন্ড। ফেক গার্লফ্রেন্ড বুঝো, ফেক এফএকে ফেক, ফেক গার্লফ্রেন্ড। তো এই ফেক গার্লফ্রেন্ড হচ্ছে তোমার সাথে ডেটিং এ যাবে, মানে রেস্টুরেন্টে যাবে, পার্কে যাবে, ঘুরবে, তোমার কাছ থেকে খাবার দাবার খাবে, বিপদে আপদে তোমার কাছ থেকে সাহায্য নেবে। তো যখন বলবা যায় যে তুমি গার্লফ্রেন্ড, তুমি রিলেশন করছো, একটা সময় চাবা তাকে বিয়ে করতে, তো তখন মনে করো একটা সময় তোমাকে ধোকা দেবে। বুঝতে পারছি? এগুলাকে বলা হয় ফেক গার্লফ্রেন্ড। বুঝতে পারছি? তো যাই হোক, আমরা অবশ্যই এই ফেক গার্লফ্রেন্ড থেকে দূরে থাকবো। ঠিক আছে? যাই হোক, তাহলে এই কি করতেছে, মনি এই গার্লফ্রেন্ডটা তো কি করতেছে, তোমার টাকা পয়সা খাইতেছে, মানে কি বক্ষণ করতেছে, রাইট? তাহলে আমরা কি বলতে পারি না মনি কি করে, বক্ষণ করে? কি বক্ষণ করে? টাকা পয়সা বা জীবন বক্ষণ করে, তাই না? বুঝতে পারছি? তাহলে আমাদের ফ্যাগোসাইটোসিস বা জীবাণু বক্ষণটা কে করতেছে? মনি করতেছে। তাহলে মনে রাখবা মনির এই মতে মনে রাখবো হচ্ছে মনোসাইট, এবং নিতে মনে রাখবো হচ্ছে নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল এবং মনোসাইট এই দুইজন মিলে কি করে? জীবাণুকে বক্ষণ করে। তো আমাদের মধ্যে দেখা যায় কেউ কেউ আছে একটু কিপটা টাইপের, কেউ কেউ আছে একটু কিপটা টাইপের। তো কিপটা মানুষ কি করে যে না, আমি আমার গার্লফ্রেন্ড একবারে কিছু করি, আস্তে আস্তে ধাপে ধাপে, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাবো। অনেকে আছে না যে ফার্স্ট ডেটিং এই মনে করো যে নিয়ে যায় সেই বড় বড় জায়গায়, কক্সবাজার, চলো ফার্স্ট ডেটিং এ যাবো কক্সবাজার। ঠিক আছে? তো কেউ আছে এরকম, কেউ আছে যে না, ফার্স্ট ডেটিং করবো কোথায়? ফার্স্ট ডেটিং করবো আমরা আমাদের চা, মানে টি স্টল। ঠিক আছে? টি স্টল। বুঝতে পারছি? যাই হোক, তো এই নিউট্রোফিল হচ্ছে সেই কিপটা টাইপের লোক যে কিনা একটা একটা করে জীবাণুকে ধরে এবং একটা একটা করে জীবাণুকে খেয়ে ফেলে। এখন মানুষ তো আর মনে করো ছেলেরা যারা তারা যে কি করে বা তারা যে মানে লাভ ঠাপ করে, এগুলো তো আর ফেক না, তাই না? অনেকে আছে যারা কিনা ফেক লাভ করে। তো এটা তো আর ফেক লাভ করে না, তাই না? আমরা ধরে নিচ্ছি যে আমাদের গল্পের যেই ছেলেটা, সে হচ্ছে ট্রু লাভার। ওকে, তো সে কি করবে, যেহেতু তার গার্লফ্রেন্ডকে সে মনে করে ছেড়ে দিছে বা গার্লফ্রেন্ড তারা ছেঁকা দিছে, জীবন বক্ষণ করে দিছে, তাই না? ছেঁকা দিছে, তো এই দুঃখ কি সে নিজেও মারা যায়, রাইট? যারা ট্রু লাভার। তো নিউট্রোফিল হচ্ছে তারা যারা ট্রু লাভার, একটু কিপটা টাইপের। বুঝতে পারছি? ট্রু লাভারটা কিন্তু একটু কিপটা টাইপের। যাই হোক, আচ্ছা, তো নিউট্রোফিল হচ্ছে সে ট্রু লাভার। সে কি করে? সে একটা একটা করে জীবাণুকে ধরে, একটা একটা করে জীবাণুকে মারে এবং নিজেও মরে যায়। বুঝতে পারছি? একটা একটা করে জীবাণু ধরবো, একটা একটা করে জীবাণুরে মারবো, সাথে নিজেও মরে যাবো। বুঝতে পারছি? অন দা আদার হ্যান্ড, মনোসাইট কি করে? দেখছো এই যে মনো, মানে কি মনটা খুবই স্যাড সাইড, তাই না? তো সে কি করে? সে হচ্ছে অনেকগুলো জীবন একসাথে ধরে বক্ষণ করে, নিজে মনে না। বুঝতে পারছি? অনেক জীবন একসাথে ধরে। ঠিক আছে? অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে, একটারে কক্সবাজার নিয়ে যায় ঘুরেতে, একটারে বান্দরবান নিয়ে যায়, একটা সুন্দরবন নিয়ে যায়। ঠিক আছে? সুন্দরবন না, মানে ওই আর কি, চট্টগ্রাম ওখানে নিয়ে যায় ঘোরানোর জন্য। যাই হোক, ধরে নিচ্ছি আমরা। তাহলে দেখো আমাদের নিউট্রোফিল এবং মনোসাইট কোনটা কিভাবে কাজ করে, বুঝতে পারছি? বেসিক্যালি যখন তোমার বডিতে কোন একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করে। ঠিক আছে? ভাইরাস না, আই রিপিট, ফ্যাগোসাইটোসিস হয় অলওয়েজ ব্যাকটেরিয়া, ভাইরাস না। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, ক্লিয়ার? ব্যাকটেরিয়া বা ছত্রাক এদের ক্ষেত্রে হয়। বুঝতে পারছি? ছত্রাক এদের ক্ষেত্রে হয়, ব্যাকটেরিয়া বা ছত্রাক এদের ক্ষেত্রে হয়। আর আমরা একটু আগে যে টি লিম্ফোসাইট দেখলাম, ওই বি লিম্ফোসাইট দেখলাম না, অ্যান্টিবডি তৈরি করছিল, ওইটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে হয়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া বা ছত্রাককে মারার ওয়ে কি? আমাদের নিউট্রোফিল এবং মনোসাইট। তো নিউট্রোফিল গুলো কি করে? যখন কোনো তোমার বডিতে যখন কোনো ব্যাকটেরিয়া আসবে বা ছত্রাক আসবে, তখন নিউট্রোফিল আগে আসবে। সে ফার্স্টে কি করবে? একটা একটা করে মারার চেষ্টা করবে। যখন তুমি মারতে পারবে না, তখন কি বড় ভাই মনোসাইট আইবে। ঠিক আছে? কি আমার খালাতো ভাইরে, ট্রু লাভার রে তুমি এরকম করছো, ধোকা দিছো, দাঁড়াও আমি তোমারও ধোকা দেব। ঠিক আছে? এরকম সে কি করে? অনেকগুলো লোক একসাথে রিলেশন করে, তো এই দিলে ধোকা দেয়। বুঝতে পারছো? যাক, আমি ফান করার বলার চেষ্টা করলাম যেন এই ব্যাপারটা তোমাদের মাথায় ধরে, কারণ এখান থেকে কোশ্চেন হয়। কি কোশ্চেন হয়? ফ্যাগোসাইটোসিস কারা করে? মনে রাখবা, মনি একটা মেয়ে নাম, সে হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। এই তোমাদের মধ্যে যদি কারো নাম মনি থাকে তাহলে আমি সরি। ঠিক আছে? কারণ টেকনিক ছিল এটা। যাই হোক, তাহলে মনোসাইট এবং কি ইলেকট্রোফিল। এবার বলো বুঝতে পারছি কিনা, আমরা ক্লিয়ার কিনা এতটুকু? কুইকলি জানাও। পারফেক্ট। ওকে, তাহলে মুছে দিলাম। এবার আমরা চলে যাব অনুচক্রিকাতে। এটা ভিত্তি আরো কিছু আছে, আমরা ডিটেইলসে যাচ্ছি না।
চলে যাবো অনুচক্রিকাতে। দেখো অনুচক্রিকা মানে কি, থ্রম্বোসাইট সবসময় মনে রাখবা। এই যে থম্ম, এই থম্ম কথার মানে কিন্তু কি, জমাট বাঁধা, জমাট বাঁধা। থম্ম মানে কি, জমাট বাঁধা। তাহলে যদি তোমাকে বলা হয় অনুচক্রিকা কি করে, অনুচক্রিকা কি করে, সে হচ্ছে রক্তকে জমাট বাঁধায়। তার জমাট বাঁধানো কি একটা প্রক্রিয়া। তা বলো তো রক্তকে জমাট বাঁধানো প্রক্রিয়ার নাম কি হওয়া উচিত, বলো দেখি। থ্রম্বোসাইট। থ্রম্বোসিস। সিস মানে কি, প্রক্রিয়া না। তাহলে কি এরা থ্রম্বোসিস করে বা রক্তকে জমাট বাঁধায়, রক্তকে জমাট বাঁধায়। বুঝতে পারছি? এই রক্তকে জমাট বাঁধানোর জন্য মোট 13টা ফ্যাক্টর আছে। 13টা ফ্যাক্টর আছে। কয়টা ফ্যাক্টর? 13টা ফ্যাক্টর। ঠিক আছে, কয়টা ফ্যাক্টর? 13টা ফ্যাক্টর আছে। 13টা ফ্যাক্টর মিলে কি করে আমাদের এই থ্রম্বোসিসটা বা রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে। মূলত এই রক্ত জমাট বাঁধানো নিয়ে দু একটা কথা আমরা এখন বলবো। সেটা হচ্ছে রক্তকে জমাট বাঁধাতে গেলে সবার ফার্স্টে যেটা কি করতে হবে জানো, সেটা হচ্ছে হেপারিন। হেপারিনকে অকার্যকর করতে হবে। অর্থাৎ হেপারিন যদি কাজ করে থাকে কি, রক্ত জমাট বাঁধতে পারবে না। কারণ হেপারিন কি করে, রক্তকে জমাট বাঁধতে দেয় না। ও সরি, আমার একটা জিনিস ভুল হয়েছে। সেটা হচ্ছে তোমাদেরকে আগে যেটা করেছিলাম না, দেখো ওখানে গিয়ে দেখো হেপারিন রক্ত জমাট বাঁধায় লেখা আছে, একটু ওটাকে কারেকশন করো। ওটা হবে হেপারিন রক্ত জমাট বাঁধায় না। বুঝতে পারছি? হেপারিন রক্ত জমাট বাঁধায় না। বুঝতে পারছি? ওটাকে একটু কারেকশন করে দাও। হেপারিন কি করে না, রক্তকে জমাট বাঁধায় না। ওকে, তো যদি হেপারিন থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে না। তাহলে হেপারিনকে কি করতে হবে, আমাদের ফার্স্ট অকার্যকর করতে হবে। অকার্যকর করার জন্য আমাদের কি লাগবে, অক্সিজেন লাগবে। কোন অক্সিজেন? মুক্ত অক্সিজেন। তো এই জন্য যদি তোমার বডিতে বা যদি তোমার দেহে কোনোভাবে মুক্ত অক্সিজেন প্রবেশ করে, নট দ্রবীভূত অক্সিজেন বা নট অক্সিহিমোগ্লোবিনের অক্সিজেন। অক্সিজেন তিনটা ওয়েতে আমাদের বডিতে থাকতে পারে। একটা হচ্ছে দ্রবীভূত অবস্থায়, একটা হচ্ছে মুক্ত অবস্থায়, সরি দেহে বলছি তো, দেহে দুইটা অবস্থা থাকতে পারে, বাট নরমালি তিনটা অবস্থা থাকতে পারে। একটা হচ্ছে দ্রবীভূত অবস্থায়, একটা হচ্ছে মুক্ত অবস্থায়, একটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সিহিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, অক্সিহিমোগ্লোবিন রূপে তোমার দেহে থাকতে পারবে কিংবা দ্রবীভূত অবস্থায় থাকতে পারবে। মুক্ত অবস্থায় যদি থাকে তখন কি হবে, সে হেপারিনকে অকার্যকর করে দেবে। তখন কি হবে, হেপারিন যদি অকার্যকর হয়ে যায় তখন আমাদের 13টা ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে যাবে। ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে রক্ত জমাট বেঁধে যাবে। বুঝতে পারছি? এই জন্য দেখবা তুমি যে অংশ কাটবা, ঠিক যে অংশ কাটবা সেই অংশে কি হবে, বাহির থেকে অক্সিজেন লাগবে। আর অক্সিজেন লাগা মানে কি, ঠিক ওই অংশের হেপারিন গুলো অকার্যকর হয়ে যাবে। তখন 13টা ফ্যাক্টর একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তখন কি ঠিক ওই অংশটা কি হবে, জমাট বাঁধবে। বুঝতে পারছি? ক্লিয়ার কিনা জানো তোমাকে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের অনুচক্রিকার ব্যাপারগুলো, এগুলো পড়লেই হবে। আর বইতে কিছু কিছু কথাবার্তা বলা আছে, আমরা খুব একটা ডিপলি পড়াচ্ছি না, তোমরা পড়লে বুঝতে পারবে। আমি হচ্ছে মেইন স্যার থিমটা তোমাদের। অক্সিজেন হেপারিনকে অকার্যকর করে? হ্যাঁ বলো, আরেকবার বলো। অক্সিজেন হেপারিনকে অকার্যকর করে? হ্যাঁ হ্যাঁ, যদি তোমার মুক্ত অক্সিজেন থাকে, নট অক্সিজেন, মুক্ত অক্সিজেন, মুক্ত অক্সিজেন হেপারিনকে অকার্যকর করে ফেলে। হেপারিন কাজ করতে পারে না। বুঝতে পারছি? কারণ হেপারিন যদি থাকে, হেপারিনের কাজ হচ্ছে রক্ত যেন কোনোভাবে জমাট না বাঁধে। তুমি হেপারিনকে ধরতে পারো বড় মাপের কোন একটা অফিসারের সাথে, একবারে তোমার কি অফিসার কি বলে, মানে খুবই সৎ একজন অফিসার। যখন কোন একটা কোম্পানিতে কোনো সৎ অফিসার থাকে, তখন কিন্তু কোনো মানে তার লোয়ার লেভেলে যে অফিসার গুলো আছে তারা কিন্তু কখনো মানে ঘুমায় ঘুমায় কাটাইতে পারে না, সবসময় কাজের মধ্যে থাকতে হয়। বুঝতে পারছো? ঠিক সেরকম ভাবে হেপারিন যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে ততক্ষণ পর্যন্ত রক্ত আর অ্যাক্টিভ, মানে রক্ত কোনোভাবেই সে জমাট বাঁধতে পারবে না। তো এই জন্য কি আমাদের এরে অকার্যকর করতে হবে। এরে অকার্যকর করার ওয়ে কি, এই ওয়াইফকে নিয়ে আসা, কারণ রক্ত অক্সিজেন কিনে আসবে। ঠিক আছে, মুক্ত অক্সিজেন কিনে আসবে। আনার ফলে কি হবে, সে অকার্যকর হয়ে যাবে ওয়াইফ অবস্থায়। তার মানে কি, দুনিয়ার সব কাজ অফ, আগে ওয়াইফকে টাইম দিতে হবে, তাই না? আচ্ছা ওয়াইফ না বলে গার্লফ্রেন্ড কে বেটার, যাও তো গার্লফ্রেন্ডকে টাইম দিতে হবে। তো তখন কি, এরা বাকিরা কাজ করা শুরু করে দেবে। বুঝতে পারছি? যেতে পারছি? যাই হোক, আমাদের যে রক্ত জমাট বাঁধার যে সিস্টেমটা, এটা এই যে এইভাবে কিন্তু খুব মজা করে গল্পের মাধ্যমে পড়ানো যায়। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের রক্ত কণিকাটা শেষ হয়ে গেল। এবার আমরা যাব রক্ত বাহিকা।
রক্তকণিকার পর কোথায়? রক্তবাহিকা। রক্তবাহিকা লিখে দেখি ওয়ার্ডটা কেমন হয়। রক্তবাহিকা। এই রক্তবাহিকা হচ্ছে, দেখো বাহিকা মানে কি? যে বহন করে। তার মানে যে হচ্ছে রক্তগুলাকে বহন করে। এরকম রক্তবাহিকা আমাদের দেহে আছে 3 ধরনের। আমি একটু আগে লিখে দিছি। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে কৌশিক জালিকা। কৌশিক কি আছে নাকি? এটা কি শিরা? কৌশিক আছে? কৌশিক আছে? শামিল, অনুরাগ, বেদিকা, শামিল, রাবায়া আছে। এই রাবায়া, কৌশিক কোথায়? এর নাম আমি এত কষ্ট করে লিখলাম, তারই আমি দেখতেছি না। আচ্ছা যাই হোক, তো ধমনী, কৌশিক জালিকা এবং কি শিরা। তো যে ব্যাপারটা মনে রাখতে হবে যে ধরো আমাদের দেহ কোনো জায়গা থেকে একটা ধমনী তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ধমনী। ওকে, তৈরি হওয়ার পর সেটা কোথায় যাবে? আমাদের একটা অঙ্গে যাবে। এটা হচ্ছে একটা অঙ্গ। এখন অঙ্গে যাওয়া মানে কি? সে অঙ্গের কোষগুলাতে যাওয়া। এই কোষগুলা, দেখো ধমনী কিন্তু নরমালি আমরা দেখতে পাই বাইরে থেকে, ধমনী বা শিরা। যেমন এই যে এখানে আমরা যে নীল নীল সবুজ কালার যেগুলো দেখি না, রগগুলো, এগুলাই কিন্তু শিরা, এগুলো শিরা। ঠিক এরকমই কিন্তু সাইডে ধমনী হয়, বুঝতে পারছো? যদিও ধমনী গুলো একটু ভিতরের দিকে থাকে, বাইরে থেকে দেখা যায় না। তো ধরলাম ধমনী, দেখো ধমনী কিন্তু বাইরে থেকে দেখা যায়, বাট অঙ্গের ভেতর থাকা কোষ বাইরের থেকে কি দেখা যায়? দেখা যায় না। তার মানে এই ধমনী গুলোকে অবশ্যই কিছু একটা করতে হবে, যে যার ফলে কি এই ধমনী গুলা কোথায়? এই অঙ্গের কোষগুলোতে রক্ত পরিবহন করতে পারে। কোথায়? অঙ্গে না, অঙ্গের ভেতরে থাকে কোষগুলোতে রক্ত পরিবহন করতে পারে। তো এই জন্য কি করবে? ধমনীটা অনেকগুলা ব্রাঞ্চ তৈরি করবে, অনেকগুলা ব্রাঞ্চ তৈরি করবে, অনেকগুলা ব্রাঞ্চ তৈরি করবে, এরকম অনেকগুলা ব্রাঞ্চ তৈরি করবে। ঠিক আছে, এরকম অনেকগুলা ব্রাঞ্চ তৈরি করবে। দেন এই ব্রাঞ্চের মাধ্যমে কি করবে তারা? এই যে অঙ্গের কোষগুলোতে তোমাদের রক্ত, মানে পুষ্টি এবং কি অক্সিজেন পরিবহন করবে। পুষ্টি মানে তো গ্লুকোজ, তাই না? তো গ্লুকোজ আর অক্সিজেন কি এই অঙ্গের কোষগুলোতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার ফলে সেখান থেকে কি শ্বসন হবে, যার ফলে কি গ্লুকোজ প্লাস অক্সিজেন থেকে কি তৈরি হবে? আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস পানি তৈরি হবে। শর্টকাট করলাম, তাই না? এটাই তো তৈরি হবে। তাহলে এখন এই কার্বন ডাই অক্সাইড এবং পানিকে কি করতে হবে? আমাদের বের করতে হবে না? তখন কি হবে? তখন এই জায়গা থেকে আরেকটা কি তৈরি হবে? আরেকটা নালী তৈরি হবে, এরকম যাই কিনা এই জায়গা থেকে রক্তগুলোকে নিয়ে যাবে। ক্লিয়ার? এখান থেকে রক্তগুলোকে নিয়ে যাবে। ওকে, স্যার আপনি যে অঙ্গটা লেখছেন অঙ্গটার নাম কি? আচ্ছা এই অঙ্গ যে কোনো অঙ্গ হতে পারে। এটা হতে পারে তোমার আমাদের ব্রেন হতে পারে একটা অঙ্গ, আমাদের পাকস্থলী হতে পারে, আমাদের লিভার হতে পারে, কিংবা আমাদের হাত হতে পারে, আমাদের পা হতে পারে, তারপর হচ্ছে আমাদের কিডনি হতে পারে, ঠিক আছে, ডায়াফ্রাম হতে পারে, যকৃৎ হতে পারে। এই লিভার মানে তো যকৃৎ। তাছাড়া তোমার ফুসফুস হতে পারে, আর ফুসফুস ফুসফুস হতে পারে, ঠিক আছে। আর কি আছে? আমাদের জননী অঙ্গ হতে পারে, তাই না? এগুলাই তো অঙ্গ, রাইট? তাহলে এগুলাতে কি করবে অঙ্গ হিসেবে? এগুলা তাহলে আমাদের এই পুষ্টি প্লাস অক্সিজেনটা অঙ্গের ভেতরে যাবে। কিভাবে যাবে? ধমনী থেকে এই কৌশিক জালিকা ফর্ম করার মাধ্যমে, এবং সেখানে শ্বসন হবে অঙ্গের ভেতরে, বা অঙ্গের ভেতরে থাকা কোষে। কোথায়? অঙ্গের ভেতরে থাকা কোষ। এই কোষের ভেতরে কি হবে? আমাদের শ্বসন হবে, তাই না? শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখন এখানে এটাকে তো পরিবহন করতে হবে। পরিবহন কিভাবে করবো? আবার এইগুলা মিলে কৌশিক জালিকা তৈরি হবে। কৌশিক জালিকা থেকে এই যে শিরা তৈরি করবে, এটা হচ্ছে শিরা। এই শিরার ফলে কি আমাদের কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে বের হবে। তাহলে তাহলে এই অঙ্গটা হচ্ছে একটু কালার দেই। তাহলে এই যে অঙ্গটা, এই অঙ্গটা হচ্ছে ধমনী। এই যে ফর্ম করলো, এই যে এটা আর এটা, এগুলো হচ্ছে আমাদের কৌশিক জালিকা। এটা হচ্ছে শিরা। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে দেখো তো আমরা কি করলাম। আমরা এখান থেকে একটা কনসেপ্ট মনে রাখবো, সেটা হচ্ছে
আমি একটু এই অংশটাকে মুছে দেবো, সমস্যা আছে? এতটুকু বুঝছি কিনা আগে একটু বলো, এতটুকু ক্লিয়ার নাকি? শ্বসন, নিচে শ্বসন দিয়ে কি বুঝাইলেন? মানে যে কোষের ভেতরে শ্বসন হবে, ওকে? শ্বসনের ফলে কার্বন ডাইঅক্সাইড, যে কার্বন ডাইঅক্সাইডটাকে বহন করবে শিরা, বহন করে আবার তোমার ফুসফুসে নিয়ে যাবে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা। এবার আমরা রক্তবাহিকা থেকে কিভাবে হার্টের কনসেপ্টে চলে আসি, ঠিক আছে? ঠিক আছে, এটা একটু মুছে দেই। কিভাবে রক্তবাহিকা থেকে আমাদের হার্টের কনসেপ্ট আনা যায়। আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে এই অঙ্গটার নাম হচ্ছে ধরো কিডনি। তো কিডনির ভিতরে, কিডনি মানে কি রেনাল, আমার হাতে টাইম আছে, হ্যাঁ আছে, রেনাল ধমনী। তো রেনাল ধমনী কিডনির ভিতরে গেল, যার ওকে রেনাল শিরা ফর্ম করছে, রাইট? ওকে, যাই হোক আমরা রেনাল রেনাল বাদ দিই। তো একটা ধমনী কিডনির ভিতরে গেছে, কিডনির ভিতরে যাওয়ার পর কিডনির ওখানে কোষগুলোতে অক্সিজেন এবং পুষ্টি দিছে, তারপর কি, তারপর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো কি বহন করে নিয়ে আসলো, রাইট? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো এই কার্বন ডাইঅক্সাইড আমাকে কোথায় আনতে হবে? ফুসফুসে। কারণ আমরা কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টা হয় কোথায়? ফুসফুসে। অক্সিজেনটা ভেতরে প্রবেশ করে আর কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেয়, রাইট? তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ফুসফুসে আনতে হবে। কোশ্চেন হচ্ছে ভাই, কিডনি তো আমার দেহের নিচের দিকে, আর ফুসফুস তো আমাদের উপরের দিকে। কখনো দেখছো নিচ থেকে উপরের দিকে কোনো কিছু যায়? যাবে? যাবে না। না স্যার। পাম্প মেশিন রাখবে, তাই না? যেমন তোমাদের মাটির নিচে পানি পানি থাকে না, তো ওগুলাকে পানিটাকে উঠাতে হয়। বা ধরো তোমার একতলায় হচ্ছে অনেক পানি আছে, ওই পানিগুলাকে উপরের ট্যাঙ্কিতে উঠাতে হবে। কি ব্যবহার করি আমরা? পাম্প ব্যবহার করি, পাম্পিং মেশিন, রাইট? তো ঠিক সেরকম ভাবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে আমাকে উপরের দিকে উঠানোর জন্য বা ফুসফুসের দিকে উঠানোর জন্য বা ফুসফুসে নিয়ে যাওয়ার জন্য আমার কি লাগবে? একটা পাম্পিং মেশিন লাগবে। কি লাগবে? একটা পাম্পিং মেশিন লাগবে। দ্যাট মিন্স আমার একটা হার্ট লাগবে। হার্টটা হচ্ছে সেই কাজটা করে, নিচ থেকে রক্তকে উপরে উঠায় দেয়, বুঝতে পারছি? এই নিচ থেকে রক্তকে উপরে উঠানোর জন্য হার্ট লাগবে, বুঝতে পারছি? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই শিরা কি করবে? শিরা হচ্ছে ডিরেক্ট হার্টের মধ্যে প্রবেশ করবে, বুঝতে পারছি? তাহলে শিরা কি হলো? হার্টে প্রবেশ করলো, হার্ট থেকে রক্তটা গেল কোথাও, যেখানে যাওয়ার গেল, ঠিক আছে? ধরো হার্ট থেকে রক্তটা গেল ফুসফুসে, আমরা বলছি আমার রক্তটা কোথায় যাবে? ফুসফুসে যাবে, তাহলে ফুসফুস। তাহলে হার্ট থেকে রক্তটা গেল ফুসফুসে, তাহলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা হার্টে গেল, হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে গেল। আর ফুসফুস থেকে রক্তটা কোথায় যাবে? ধরো ফুসফুস থেকে রক্ত যাবে আমাদের ব্রেন, ফুসফুস থেকে এই জায়গায়, ব্রেন তো আমার এই জায়গায়, তাহলে রক্তটা কি উপরে উঠে যাবে না? তাহলে আবার হার্টে যেতে হবে, ঠিক কিনা? তাহলে এই রক্তটা কি এখন ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসবে হার্টে, দেন সে কি করবে? হার্টের মাধ্যমে এই ধমনী দিয়ে রক্তটাকে কি করে দেবে আমাদের ওখানে দিয়ে দিই, এটা হবে ঠিক আছে। অক্সিজেন যুক্ত রক্তটা কি আবার আমাদের ধরো এটা ব্রেনে নিয়ে গেল, বুঝতে পারছি? তাহলে দেখো মূল টার্গেটটা কি আমাদের? টার্গেট হচ্ছে রক্তটাকে যে কোনো ভাবে উপরে উঠানো। নিচের দিকে নরমালি চলে যায়, বাট নিচের দিকে যাওয়ার জন্য হার্ট সাহায্য করে, বাট আমাদের মূল টার্গেট হচ্ছে রক্তকে উপরে উঠানো। অভিকর্ষে টানলে রক্তটা নিচের দিকে নেমে যাবে, তাই না? উপরে তো উঠবে না, ঠিক আছে? দেখবা যাদের, আচ্ছা আমাদের হাতে টাইম কম আছে, 10 মিনিটের মতো টাইম আছে। দেখবা যাদের হার্টের সমস্যা বা রক্ত ঠিকভাবে পাম্প না করে, তাদের হাতে পায়ে পানি চলে আসে, বিশেষ করে পায়ে পানি চলে আসে। কেন? কারণ যে যতটুকু রক্ত পাম্প করার কথা ততটুকু রক্ত কিন্তু তারা পাম্প করতে পারে না, যার কারণে ওই জায়গায় রক্তগুলা কি হয়, রক্তগুলা থেকে যেহেতু প্রেসার থাকে পায়ের মধ্যে, তো পা থেকে রক্তটা উপরে উঠাতে পারতেছে না। যদি হার্টের সমস্যা থাকে, পা থেকে রক্তটাকে উপরে উঠাতে পারতেছে, কারণ রক্ত থেকে কিছু পরিমাণ তরল পদার্থ তোমার ওই কোষ থেকে বা রক্তবাহিকা থেকে বেরিয়ে ওই টিস্যু গুলাতে অবস্থান করে, তখন টিস্যু গুলা কি পানিতে ফিল আপ হয়ে যায়, ফ্লুইড জমা হয়ে যায়, তখন হাতের রক্ত, তখন পায়ের মধ্যে পানি চলে আসে। বুড়া মানুষদের বেশি হয় এগুলো, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমি আরেকবার একটু ক্লিয়ার করি। দেখো এখানে কিন্তু আমাদের হার্ট পড়ায় ফেলছি, হার্টে ব্লাড সার্কুলেশন শেষ, হার্ট পড়ালো না, বাট হার্টে ব্লাড সার্কুলেশন পড়ায় ফেলছি। দেখছো কি লজিক? আচ্ছা খেয়াল করো কিভাবে হলো, চলো আরেকবার একটু দেখি। আমরা ফার্স্টে দেখলাম যে আমাদের ধমনী,
ঠিক আছে, ধমনী থেকে অক্সিজেন এবং পুষে আমাদের একটা কোষে যাবে। কোষে যাওয়ার পর সেই কোষের ভেতর শ্বসন হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, সেটাকে বহন করে আমরা কি ফুসফুসে নিয়ে যাব। ধরলাম আমাদের এই অঙ্গটা হচ্ছে কিডনি, কারণ আমরা জানি ধমনী একটা অঙ্গের ভিতরেই যায়, ধরলাম কিডনির ভিতরে গেল, ঠিক আছে, আমরা আমাদের সুবিধার জন্য। এটা ব্রেনেও যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, ধরলাম কিডনিতে গেল, কনসেপ্টের সুবিধার জন্য কিডনিকে ধরলাম। তাহলে কিডনিতে গেল, যাওয়ার পর সেখানে অক্সিজেন দিল কিডনির কোষগুলোকে, দেওয়ার পর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, সেগুলোকে এখন বের করে দিতে, কার্বন ডাই অক্সাইড উঠে কোথায় যাবে? ফুসফুসে যাবে। কারণ ফুসফুসটা আমাদের কিডনি চাইতে উপরে, রাইট? তো উপরে হওয়ার কারণে এটা তো অভিকোষটা নিচের দিকে চলে যাওয়ার কথা, উপরের দিকে উঠবে? উঠবে না। তাহলে কি আমাদের ঠেলে উপরে উঠাতে হবে। ঠেলে উপরে উঠানোর কাজটা কার? হার্টের। বুঝতে পারছি? কার? এই হার্টের। তাহলে হার্ট কি করবে? হার্ট সেক্ষেত্রে তার কাজ হচ্ছে সে পাম্পিং এর মাধ্যমে এই রক্তটাকে বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে তার ভিতরে প্রবেশ করাবে। বুঝতে পারছি? তারপর এই আবার পাম্পিং এর মাধ্যমে কি করবে? এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে ফুসফুসে পাঠাবে। বুঝতে পারছি? আবার পাম্পিং এর মাধ্যমে ফুসফুস থেকে রক্তটাকে এখানে নিয়ে আসবে। ফুসফুসে যে রক্তটা যাবে সেটা কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তার ফুসফুসে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় হবে, হওয়ার পরে অক্সিজেন যুক্ত রক্ত হবে। সেই রক্তটাকে আবার আমাদের হার্টে চলে আসবে। হার্টে আসার পরে সেই অক্সিজেন যুক্ত রক্তটা কি, এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার পাম্পিং এর মাধ্যমে কি হবে? আমাদের সারা দেহে চলে যাবে। তো সারা দেহ বলতে আমরা মাথা থেকে পা পর্যন্ত সবখানেই ঘুরে। আমরা আমাদের লজিকের বোঝার সুবিধার জন্য আমরা একটা কাজ করি, ধরে নিচ্ছি আমাদের ব্রেইনের রক্তটা যাবে, ঠিক আছে? ব্রেনের রক্তটা যাবে কিভাবে? আমাদের হার্ট থেকে তো ব্রেন উপরের দিকে, তখন কি এই যে পাম্পিং এর মাধ্যমে কি করবে? অক্সিজেন যুক্ত রক্তটা কি আবার আমাদের ব্রেনে দিতে যাবে। তো আমরা ধরো ব্রেন থেকে এটা যাবে হার্টে ফুসফুস যাবে, এবার হচ্ছে সার্কুলেট হতে থাকে। বুঝতে পারছি? এই হার্টের ব্লাড সার্কুলেশন বুঝে ফেলছি কিনা? জি স্যার, পারফেক্ট। হ্যাঁ, এই হার্টের ব্লাড সার্কুলেশন আমি হচ্ছে অঙ্গের ভিত্তিতে বুঝাইছি। নেক্সট ক্লাসে তোমাদের হার্টের গঠনের ভিত্তিতে বুঝাবো, ঠিক আছে? তখন আবার এই জিনিসটা দেখাবো না, বুঝতে পারছি? এই জিনিসটা তখন দেখাবো না, ঠিক আছে? এই জিনিসটা তোমরা আবার বুঝে নিবে। হার্ট যখন হার্টের ভেতরে যাব তখন আবার হার্ট দিয়ে পুরো জিনিসটাকে বুঝাবো, তখন আবার এই জিনিসটা শর্টকাট করবো। ক্লিয়ার? যে আজকে রক্তবাহিকা বুঝেছি, রক্তবাহিকার সাপেক্ষে পুরো জিনিসটাকে ক্লিয়ার করলাম। তো আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। বাকিরা আমাকে একটু প্রত্যেকে জানো যে এতটুকু ক্লিয়ার কিনা। মনে হয় আর বেশি পড়াইলে তোমাদের মাথায় পড়া ঢুকবে কিনা বলতে পারতেছি না, বাট যে টাইম আছে এরপরে টপিকটা হচ্ছে হার্টের গঠন। আমার মনে হয় না আছে 6 মিনিটের মতো, 6 মিনিটে হার্টের গঠনটা শেষ করতে পারবো। তো আজকে মোটামুটি না ধরাটাই বেটার। তোমরা আমাকে একটু জানাও যে এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা অনুরাগ, ঠিক আছে, বাকিরা একটু কুইকলি জানাও তোমাদের আজকের ক্লাস নিয়ে কার কোনো সমস্যা আছে বা নাই, বা এরকম কোনো কিছু, কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, যেহেতু আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে। ওকে, শামিন বলছে ঠিক আছে। ওকে, আমি আর 1 মিনিট ওয়েট করতেছি তোমাদের জন্য, যদি তোমাদের কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারো। ঠিক আছে, কিছুক্ষণ ওয়েট করে আমরা ক্লাসটা শেষ করে দিচ্ছি। ওকে, নেক্সট ক্লাসে আবার হার্টের গঠন নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা প্রত্যেকেই নেক্সট ক্লাসে থাকবা। তো যারা যারা আসছো তাদেরকে আমি একটু চিনে রাখলাম। নেক্সট ক্লাস যদি অনলাইনে হয় তাহলে অবশ্যই তোমাদের কথা আমার মনে থাকবে। এবং একটা ব্যাপার বলি, যদি আজকে তোমাদের ক্লাস ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই নেক্সট ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? ওকে, মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। যাক, বুঝাই গেল, বুঝাইছি ভালো, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। ওকে।